আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আমাদের আজকে আমন্ত্রিত অতিথি আমি আল্লাহকে হাজির নাজির জেনে বলে যাচ্ছি, আগামী কয়েকদিন কয়েক মাস আওয়ামী লীগ তার পজিশনে যাবে। আওয়ামী লীগ বাংলাদেশের জন্ম দিয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশের রাষ্ট্রের পিতা। আওয়ামী লীগের ফিরে আসা কিংবা না ফেরা, ফিরতে না দেওয়া, এসব নিয়ে বাংলাদেশে আলোচনা কখনোই থামেনি। 2024 সালে ক্ষমতা দখল করে আওয়ামী লীগকে দেশ ছাড়া, নিষিদ্ধ এবং একের পর এক আওয়ামী লীগ নেতাকে হত্যার পরও আওয়ামী লীগকে ফিরতে দেওয়া হবে না বলে প্রতিদিন হুঙ্কার ছাড়ে সকালে এনসিপির গুন্ডারা, আর সন্ধ্যায় টক শোতে গিয়ে বয়ান ঝাড়ে বিএনপির পান্ডারা। আর জামায়াত ইসলামী, শিবির, এনসিপি, বিএনপি, ছাত্রদল সকলে মিলে মাঠে কুপিয়ে গুলি করে হত্যা করে আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগের নেতাকর্মীদের, ঝুলিয়ে রাখে লাশ। হত্যা করে লাশ ঝুলিয়ে রাখাটা এখন বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি। বাংলাদেশ এই রাজনৈতিক নৃশংসতা আর কখনোই দেখেনি, কখনো দেখবে বলেও বিশ্বাস করতে চাই না। এত কিছুর মধ্যেও কেন আওয়ামী লীগ যে সব সময় বাংলাদেশের রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা নিয়েই আজকের আলোচনা। বাংলাদেশের রাজনীতিতে একটি বিষয় এখন দিবালোকের মতো স্পষ্ট হয়ে উঠেছে। দৃশ্যত আওয়ামী লীগ ক্ষমতায় নেই, প্রকাশ্যে রাজনীতি করতে পারছে না, দলীয় কার্যালয়ে ঢুকতে পারছে না, শীর্ষ নেতৃত্বের বড় অংশ দেশের বাইরে অবস্থান করছেন এবং হাজার হাজার নেতাকর্মী গায়েবী এবং উদ্দেশ্য প্রণোদিত মামলায় জর্জরিত। কিন্তু তারপরও দেশের রাজনৈতিক আলাপের একমাত্র বিষয়, একমাত্র কেন্দ্রবিন্দু সেই আওয়ামী লীগই। ক্ষমতাসীন বিএনপি, যুদ্ধাপরাধী জামায়াত ইসলামী, এনসিপি কিংবা তথাকথিত গণ অভ্যুত্থান বা বিপ্লবের সুবিধাভোগী গোষ্ঠীগুলোর প্রতিদিনের রাজনীতির মূল উপজীব্য এখনো কেবলই আওয়ামী লীগ। কারণ তারা তাদের অবচেতন মনে খুব ভালো করেই জানে, বাংলাদেশ নামক ভূখণ্ডের শেকড় থেকে আওয়ামী লীগকে পুরোপুরি মুছে ফেলা যায়নি, যাবে না। যদি সত্যি আওয়ামী লীগ শেষ হয়ে যেত, নিঃশেষ হয়ে যেত, তাহলে প্রতিদিন টক শোতে বসে কিংবা সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখার দাবি তুলতে হতো না। তাহলে চট্টগ্রাম নগরীর সাগরিকা ফ্লাইওভারে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হওয়া আকবরশা থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কাউসার আহমেদের নির্মম হত্যাকাণ্ডকে তড়িঘড়ি করে পুলিশের মাধ্যমে আত্মহত্যার বয়ান দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করতে হতো না। কাউসারের এই ঝুলন্ত নিথর দেহটি কেবল একটি লাশ নয়, এটি বাংলাদেশের বর্তমান ভয়ঙ্কর ফ্যাসিবাদী রাজনৈতিক বাস্তবতার এক জ্বলন্ত দলিল। মধ্যযুগীয় কায়দায় একজন তরুণকে অপহরণ করে নির্মমভাবে হত্যা করে তার লাশ ফ্লাইওভারে ঝুলিয়ে রাখার যে কার্টেল স্টাইলের নৃশংসতা আমরা দেখলাম, তা প্রমাণ করে বর্তমান রাষ্ট্র কাঠামো কাদের নিয়ন্ত্রণে এবং কারা বাংলাদেশ চালাচ্ছে। এটিকে যদি আপনারা আইন শৃঙ্খলার অবনতি হিসেবে দেখেন, আওয়ামী লীগ বা ছাত্রলীগ বাদ দেন, একজন মানুষকে মেরে ঝুলিয়ে রাখা কত বড় আইনহীনতা, কত বড় অপরাধ এবং কত বড় এক্সাম্পল বা উদাহরণ হতে পারে এই বর্বরতার এক্সিবিশন, ভাবুন একবার। সত্য যাই হোক না কেন, বড় বাস্তবতা হলো বাংলাদেশে এখন এমন এক ভয়াবহ রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে যেখানে আওয়ামী লীগ বা ছাত্রলীগের কোন নেতা কর্মীর অস্বাভাবিক মৃত্যু সাধারণ মানুষ আর স্বাভাবিকভাবে নিতে পারছে না। কারণ গত কয়েক মাসে জুলাই সন্ত্রাসী এবং বিএনপি জামায়াতের সশস্ত্র ক্যাডাররা রাজনৈতিক সহিংসতাকে এমন এক বর্বর পর্যায়ে নিয়ে গেছে যে হত্যা শব্দটাই এখন প্রথমে মানুষের মাথায় আসে। আর এই পৈশাচিক পরিবেশ তৈরি করেছে বিএনপি, জামায়াত, এনসিপির সম্মিলিত অপরাজনীতি। তাদের রাজনীতির মূল ভিত্তি এখন প্রতিশোধ, ঘৃণা এবং আওয়ামী লীগ বিরোধিতা। রাষ্ট্র পরিচালনার সক্ষমতা, অর্থনীতির চাকা সচল রাখা, প্রশাসনিক দক্ষতা কিংবা আধুনিক রাষ্ট্রচিন্তা, এসবের বিন্দু মাত্র ছোঁয়া তাদের মধ্যে নেই। রাষ্ট্র চালানো এবং মব বা উন্মত্ত জনতা পরিচালনা করা যে এক জিনিস নয়, তা এই শাসক গোষ্ঠী পদে পদে প্রমাণ করছে। ফেসবুকে প্রোপাগান্ডা ছড়ানো আর একটি দেশের সামষ্টিক অর্থনীতি পরিচালনা করা সম্পূর্ণ ভিন্ন বিষয়। বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠী দেশ পরিচালনায় যে চরম অদক্ষতা দেখাচ্ছে, তাতে সাধারণ মানুষের মনে বা মধ্যে ধীরে ধীরে এক তীব্র তুলনামূলক মনস্তত্ত্ব তৈরি হয়েছে।
মানুষ এখন প্রতিনিয়ত আগের সময়ের সঙ্গে বর্তমান সময়ের তুলনা করছে। বিদ্যুৎহীনতা, লাগামহীন বাজার দর, চরম নিরাপত্তাহীনতা, ভেঙে পড়া প্রশাসন এবং আন্তর্জাতিক সম্পর্কের অবনতি সবকিছু মিলিয়ে মানুষের একটি বিশাল অংশের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে, আসলে কি আমরা ভালো আছি নাকি আগে ভালো ছিলাম? এই প্রশ্নটাই বর্তমান বাস্তবতায় আওয়ামী লীগের সবচেয়ে বড় রাজনৈতিক অক্সিজেন। এ কারণেই বঙ্গবীর কাদের সিদ্দিকীর মতো বর্ষিয়ান রাজনীতিকের বক্তব্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে উঠে এসেছে যে আওয়ামী লীগ কেন ফিরে আসবে। তিনি যখন বলেন আওয়ামী লীগ আবার তার পজিশনে যাবে, তখন তিনি হয়তো রাতারাতি ক্ষমতায় ফেরার কথা বোঝাননি, কিন্তু তিনি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতাটা ঠিকই অনুধাবন করেছেন। এই দেশের সবচেয়ে পুরনো, সাংগঠনিকভাবে সবচেয়ে বিস্তৃত, দক্ষ এবং মহান মুক্তিযুদ্ধের সঙ্গে সরাসরি জড়িত একটি দলকে চিরতরে নিষিদ্ধ করে রাখা যে প্রায় অসম্ভব, সেটা তার চেয়ে ভালো খুব কম মানুষই বোঝেন। আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো, যারাই বলছে যে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে গেছে, আওয়ামী লীগ কি আসলে পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে? আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পেরেছেন? তারা আছে, সর্বত্র আছে এবং তারা দৃশ্যমান। তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের সাংগঠনিক যোগাযোগ এখনো নিবিড়ভাবে টিকে আছে। বিভিন্ন এলাকায় নেতাকর্মীরা ধীরে ধীরে কৌশলে এলাকায় ফিরছেন, অনেকে প্রকাশ্যে না হলেও গোপনে সংগঠিত হওয়ার কাজ চালিয়ে যাচ্ছেন। এমনকি নিষিদ্ধ অবস্থাতেও বাংলাদেশ ছাত্রলীগ বিভিন্ন ক্যাম্পাসে নিজেদের যোগাযোগ রাখছে এবং তারা কমিটি দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ইউনিটের নীরব অথচ দৃঢ় রাজনৈতিক উপস্থিতি প্রমাণ করে দলটি একটি আন্ডারগ্রাউন্ড রাজনৈতিক পুনর্গঠনের পর্যায়ে প্রবেশ করেছে। এখন আওয়ামী লীগের সামনে রাজনীতিতে প্রত্যাবর্তনের মূলত দুটি পথ খোলা রয়েছে। প্রথম পথ হচ্ছে প্রতিপক্ষের ব্যর্থতার জন্য অপেক্ষা করা, অবৈধ ইউনূস সরকারের পতনের পর ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ, তারেক রহমানের সরকার যে ক্ষমতায় আছে তারা দেশ চালাতে চূড়ান্তভাবে ব্যর্থ হবে এবং জনগণের মধ্যে ক্ষোভের দাবানল জ্বলবে। তখন সেই জনরোষের সুযোগ নিয়ে আওয়ামী লীগ ফিরবে। এটা একটা পথ, তবে এই পথটি দীর্ঘ এবং অনেকাংশেই হয়তো ভাগ্যের উপর নির্ভরশীল। দ্বিতীয় এবং অধিকতর কার্যত পথটি হচ্ছে আরো অ্যাক্টিভ হওয়া, সক্রিয় রাজনীতিতে ফিরে আসা, যেটি আওয়ামী লীগ শুরু করেছে বলে আমি দেখতে পাচ্ছি। সাংগঠনিক পুনর্গঠন, তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগ, নতুন নেতৃত্ব তৈরি, আন্তর্জাতিক মহলে জোরদার কূটনীতি এবং ডিজিটাল রাজনৈতিক উপস্থিতি শক্তিশালী করার মাধ্যমে সুযোগ বুঝে রাজনৈতিকভাবে দৃশ্যমান হয়ে যাওয়া, যেটা আমরা দেখতে পাচ্ছি। বাস্তবে আওয়ামী লীগের জন্য এই দ্বিতীয় পথটি যে বেশি কার্যকর, সেটা আওয়ামী লীগের প্রধান নেতৃত্ব বোঝেন, মনে করেন এবং তিনি সেটা নির্দেশনা দিয়েছেন বলে শোনা গেছে। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো আওয়ামী লীগকে ফেরানোর ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা হয়তো দলটি নিজে রাখছে না, বরং তাদের প্রতিপক্ষ বিএনপি, জামায়াত, এনসিপি সহ বাকি যারা, তারাই সেই ক্ষেত্রটি প্রস্তুত করে দিচ্ছে। গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান সম্প্রতি ইসলামী ছাত্র শিবিরকে উদ্দেশ্য করে বলেছেন যে যা শুরু করেছেন আপনাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে। এই বক্তব্য প্রমাণ করছে যে তথাকথিত গণ অভ্যুত্থানের সুবিধাভোগীরাও এখন শিবিরের আগ্রাসী রূপ দেখে ভীত। শিবির এবং তাদের মিত্র রাজনৈতিক শক্তিগুলো এখন এমন এক অসহিষ্ণু এবং আধিপত্যবাদী আচরণ করছে যা সাধারণ মানুষের মনে চরম আতঙ্ক তৈরি করছে। সাধারণ শিক্ষার্থীর ছদ্মবেশে সরকারি চাকরিতে এবং প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে অনুপ্রবেশ করে তারা রাষ্ট্রযন্ত্রকে গিলে খাচ্ছে। তাদের কথায় কথায় আরেকটা গণ অভ্যুত্থান ঘটানো হবে, 16 দিনের মধ্যে সরকারের পতন ঘটানো হবে কিংবা আওয়ামী লীগের অবস্থা করা হবে বলে যে ফাঁকা আস্ফালন এবং হুমকি ধামকি তা দেশের মানুষকে রাজনৈতিকভাবে ক্লান্ত, বীতশ্রদ্ধ এবং আসলে ভীত করে তুলছে। বাংলাদেশের মানুষ এই অরাজকতা, রাজনৈতিক সহিংসতা আর চায় না, তারা চায় স্থিতিশীলতা। আর ঠিক এই শূন্যস্থানটিতেই আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা নতুন করে তৈরি হচ্ছে। আপাতভাবে দলটির ভিতরে যতই বিচ্ছিন্নতা, ভুল ত্রুটি, সীমাবদ্ধতা আপনারা দেখেন না কেন, তাদের একটি সুনির্দিষ্ট রাজনৈতিক আদর্শিক ভিত্তি রয়েছে। বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সমাজতন্ত্র বা সামাজিক ন্যায় বিচারের ধারণা, আধুনিক রাষ্ট্র পরিচালনার জন্য যে প্রগতিশীল মনন প্রয়োজন তা আওয়ামী লীগের নীতিতে বিদ্যমান। অন্যদিকে বিএনপি, জামায়াত, সেনাবাহিনীর যে সম্মিলিত শক্তি আজ দেশ শাসন করছে, তারা ঐতিহাসিকভাবেই ধর্মবাদী এবং পশ্চাৎপদ। ধর্মভিত্তিক আবেগ এবং নিছক অ্যান্টি আওয়ামী লীগ, অ্যান্টি ভারত বয়ান ছাড়া তাদের আর কোনো রাজনৈতিক পুঁজি নেই।
অবৈধ ইউনূস সরকার যে চরমভাবে ব্যর্থ হয়েছিল তার মূল কারণ ছিল সেই সরকার প্রধান নিজে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না, ছিলেন ভিনদেশী স্বার্থ রক্ষাকারী একজন চরমভাবে অবৈধ এবং খুবই খুবই ক্ষুদ্র একজন ব্যবসায়ী, যিনি আফগানিস্তানের হামিদ কারজাইয়ের মতো পুতুল হয়ে বসেছিলেন। আমেরিকা আফগানিস্তানে $2 ট্রিলিয়ন বেশি খরচ করেও যেমন একটি আধুনিক রাষ্ট্র গড়তে পারেনি, তেমনি পশ্চিমা মদতপুষ্ট হয়েও এই ধর্মভিত্তিক উগ্রবাদী গোষ্ঠীটি বাংলাদেশে কখনোই সফল হবে না, হয়নি, হবেও না। কারণ আধুনিক রাষ্ট্র বিনির্মাণে যে মেধা লাগে, প্রাচীন চিন্তা নিয়ে চলা এই মব নির্ভর গোষ্ঠীর পক্ষে তা সম্ভব নয়। তার মানে কি? তার মানে আপনার সামনে একটি বিষয় তো খুব পরিষ্কার হয়ে যাওয়ার কথা, সেটি হচ্ছে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে মুছে ফেলার যে দেশি বিদেশি প্রকল্প মানে শুরু করেছিল ডক্টর ইউনূস, তারেক রহমান সেটাকে আইনি ভিত্তি দিয়েছেন, তা চূড়ান্ত ভাবে ব্যর্থ হয়েছে। বরং দলটিকে যত বেশি নিষিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে, যত বেশি দমন পীড়ন চালানো হচ্ছে, যত বেশি রাজনৈতিক প্রতিশোধের আগুনে পোড়ানো হচ্ছে, ঠিক তত বেশি আওয়ামী লীগ এক অমোঘ অনুপস্থিত উপস্থিতি হিসাবে বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক আলাপে ফিরে আসছে। চায়ের টেবিলে, চায়ের দোকানে, চায়ের স্টলে, ক্যাম্পাসে, রাজনৈতিক আলোচনায়, টকশোতে, সর্বত্র দমন পীড়ন দিয়ে কোন আদর্শিক রাজনৈতিক শক্তিকে নিশ্চিহ্ন করা যায়, ইতিহাস সেটা বলে না। বাংলাদেশে সেটা বহুবার চেষ্টা হয়েছে, ফেল করেছে। তাই বিএনপি, জামায়াত, এনসিপি যতই আস্ফালন করুক না কেন, তারা প্রতি মুহূর্তে আওয়ামী লীগের ছায়াকে ভয় পাচ্ছে। তাদের সেই তীব্র ভীতির কারণেই তারা আওয়ামী লীগকে ভুলতে পারছে না, আর জনগণকেও ভুলতে দিচ্ছে না। জনগণ এখন আগের চেয়ে অনেক বেশি আওয়ামী লীগের প্রতি দুর্বল। আপনাদের কাছে সেই প্রশ্নটি রেখে গেলাম। মার্কিন ডিপ স্টেটের অসংখ্য দালাল এই বাংলাদেশে এখন কিলবিল করছে। সে সকল দালালদের মধ্যে 10 জন শীর্ষ দালাল, যারা আবার সরকারের গুড বুকে নেই। এরকম শীর্ষ 10 জন দালালকে এই মুহূর্তে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যখনই কোনো গোয়েন্দা সূত্র আসে, এটা ধরে নেবেন 50-50। এর কারণে এর কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই। কিন্তু আমি ঘটনা যেভাবে বলবো বা যেভাবে আমি দেখছি, তাতে করে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন যে কারা এই 10 জন এবং কেন তাদেরকে নজরে রাখা হয়েছে। কেবলমাত্র দেশের গোয়েন্দারা তাদেরকে নজরে রাখছে তা নয়, বিদেশি গোয়েন্দা তারাও নজরে রেখেছে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার আগে আপনাদেরকে বলি যে মার্কিন ডিপ স্টেটটা এখন আসলে কি করছে বা তারা কি করতে চাচ্ছে। আপনারা জানেন যে আমাদের দেশের যে সরকার পরিবর্তন হয়েছে, 2টো সরকার পরিবর্তন হয়ে গেল, শেখ হাসিনার সরকার এবং ডক্টর ইউনূসের সরকার। এই 2টো সরকার পরিবর্তনের পেছনেই ডিপ স্টেটের সিদ্ধান্ত, চক্রান্ত, কারসাজি। যারা শেখ হাসিনাকে সরিয়েছে তারাই ইউনূসকে বসিয়েছে। ডক্টর ইউনূসের কাছে তাদের যে চাহিদা ছিল, কামনা ছিল, বাসনা ছিল, এটা তো হয়নি। দ্বিতীয়ত, তারা যেটা মনে করেছে যে এই লোকটি যদি ক্ষমতায় থাকে তাহলে আগামীতে এই অঞ্চলে তাদের যতটুকু ব্যবসায়িক স্বার্থ রয়েছে সেই স্বার্থটুকু তাদের থাকবে না। কাজে এই আপদ চলে যাক। আর এই কাজগুলো করার জন্য বিভিন্ন জায়গাতে তাদের যারা এজেন্ট রয়েছে, সেই এজেন্টগুলো, ডিপ স্টেটের এজেন্টগুলো অত্যন্ত সুকৌশলে সেই কাজগুলো করেছে। এখন ডিপ স্টেটের এজেন্টরা, আমি বলবো যে তারা কোথায় কোথায় থাকে। ব্যবসায়ীদের মধ্যে ডিপ এজেন্টের মানে ডিপ স্টেটের এজেন্ট যারা আছে, ব্যবসায়ীদের মধ্যে আছে যারা বিশেষ করে বিভিন্ন ট্রেড ইউনিয়ন করেন, যারা সবসময় দেখবেন যে টেলিভিশনে মুখ দেখায়, সবসময় রাজনীতির কাছাকাছি যায়। এরপরে কিছু হলেই তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবে, সংবাদ সম্মেলন করবে। এইরকম যদি আপনি 30-40 জন লোক বাংলাদেশকে টার্গেট করেন যে গত 10 বছরে কারা কারা কিছু হলেই দৌড়দৌড়ি করে, সরকারের পক্ষে, সরকারের বিপক্ষে, এই যারা ব্যবসায়ীদের
হয়তো এদের মধ্যে কেউ কেউ বড় ব্যবসায়ী, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তারা দালালি করে, কিন্তু ব্যবসায়ী তাদের নাই। এই গ্রুপের মধ্যে ডিপ স্টেটের এজেন্টগুলো লুকায়িত থাকে। কারা কারা আছে আপনারা একটু চিন্তা করলে বুঝতে পারবেন। এরপরে প্রভাবশালী গ্রুপ হলো সংবাদপত্র। এখানে সংবাদপত্র মালিক আছে, সংবাদপত্রের সম্পাদক আছে এবং সাংবাদিক আছে। সাংবাদিকদের মধ্যে আবার দুটো গ্রুপ আছে। একটা হলো খুব আতেল প্রকৃতির সাংবাদিক, মনে হয় যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না, স্বর্গ থেকে এইমাত্র নেমেছে, দুনিয়ার কোনো কিছু বোঝে না, অতিভক্ত, অতিভক্তি আর অতি সৎ। এদের মধ্যে ডিপ স্টেটের এজেন্ট আছে। আর একটা গ্রুপ আছে সারাক্ষণ প্রেস ক্লাবে বসে থাকে, প্রেস ক্লাব কেন্দ্রিক রাজনীতি করে, চাঁদাবাজি করে, দলবাজি করে, দালালি করে এবং একজন আরেকজনের বিরুদ্ধে নাচে, এরপর মদ খায়, জুয়া খেলে, আর বিভিন্ন ব্যবসায়ী, আমলা কামলা এদের সাথে সম্পর্ক করে ওই বড় বড় রাজধানীর যে ঢাকা ক্লাব, গুলশান ক্লাব, এখানে গিয়ে মাঝে মধ্যে বা রাষ্ট্রদূতদের সাথে সম্পর্ক করে সেখানে গিয়ে একটু জাস্ট মদ খাওয়ার জন্য এই কিছু লোক আছে। কারা আছে? যারা এই লাইনে সংবাদপত্র জগতে আছেন তারা 1 মিনিটে নাম বলে দিতে পারেন। এদের মধ্যে আছে হয়তো 1 জন, হয়তো 2 জন, হয়তো 3 জন এই ডিপ স্টেটের এজেন্ট। এরপর রাজনীতিবিদদের মধ্যে আছেন, সচিবালয়ে আছে, প্রশাসনের অন্যান্য সব জায়গাতে আছে। তো এই এজেন্টগুলো এরকম ভাবে তারা নিয়োগ করে যে কেউ কাউকে চেনে না। মানে ধরুন সচিবালয়ের এজেন্টের নাম মদন ব্যাপারী বা গদাশা। গদাশা জানে না যে ব্যবসায়ীদের মধ্যে যে ভঙ্গুসা আছে এজেন্ট, ভঙ্গুসার কোড নম্বর কত, এটা জানে না। কিন্তু তারা যার যার অবস্থানে থেকে তারা যে কৃতদাসের মতো যে কাজগুলো করে সেই কাজগুলো তারা চালিয়ে যায়। তো এইভাবে যে সেক্টরগুলো আমাদের এখানে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, ট্রেড ইউনিয়ন, পলিটিক্স থেকে শুরু করে ইনফ্লুয়েন্সার, যারা ইনফ্লুয়েন্স করতে পারে, তাদের মধ্যে এই ডিপ স্টেটের এজেন্ট তারা নিয়োগ দেয়। নিয়োগ দেওয়ার ক্ষেত্রে তারা 3 থেকে 4 থেকে 5টি ক্যাটাগরি দেখে। প্রথমত এই লোকটি মদ পান করে কিনা, তাদের 1 নম্বর অভ্যাস হলো তারা মদ পান করবে। 2 নম্বর হলো যে এই লোকগুলো বিকৃত যৌনাচারে আসক্ত কিনা, একাধিক পরকীয়া, অনেকের সমকামিতার অভ্যাস আছে, অনেকে সেই যে যাকে বলা হয় পতিতালয়ে গমন করা থেকে শুরু করে মানে বিকৃত যৌনাচার কোনো মানে এই যেমন হুজুরদের কেন বলি 4টা 5টা বিয়ে করে, এটাকে আপনি বিকৃত বলতে পারবেন না, এটা এক ধরনের যাকে বলা হয় তার কাছে। কিন্তু বিকৃত বলতে হলো কি যে সেখানে গরু, ছাগল, ভেড়া থেকে শুরু করে মানুষ, বুয়া মুয়া, ছেলে মেয়ে কোনো কিছু বাদ যায় না, যেখানে ঢোকানো যায় সেখানে তারা ঢুকে পড়বে। এই যে তাদের যে যৌনতা, এটা হলো তাদের 2 নম্বর যাকে বলা ক্যাটাগরি। 3 নম্বর হলো এই লোকটি বিবেকহীন এবং এই লোকটি যাকে বলা হয় বুদ্ধিহীন, ব্যক্তিত্বহীন কিনা। বুদ্ধিহীন, বিবেকহীন, ব্যক্তিত্বহীন থাকতে হবে এবং লোভী কিনা। লোভের জিহ্বা তাকে সামনে মানে প্রতিটা মুহূর্তে তাকে মানে লোভের জিহ্বাটা এমন ভাবে বের করে রাখে, একটা কুকুর যেভাবে সারাক্ষণ তার জিহ্বা বের করে রাখে, ওই লোকগুলো এইভাবে লোভী কিনা। এরপরে যে জিনিসটা দেখে যে এই মানুষটি অভিনয় করতে পারে কিনা, অর্থাৎ নিজের দুর্বলতা, অক্ষমতা, গোপনতা এগুলো গোপন করে সে অনায়াসে সে ধর্মালয়ে চলে যেতে পারে, অনায়াসে কবিদের আসরে চলে যেতে পারে, অনায়াসে ভালো ভালো জায়গাতে যেতে পারে। এই ক্যাটাগরিগুলো যখন তারা মিলে যায় ওদেরকে আসলে তারা রিক্রুট করে। এই সমাজে খুব দেখবেন যে খুব দেখাচ্ছে, আজ বউয়ের সাথে এই ছবি, কাল হুজুরের সাথে এই ছবি, পরশুদিন মক্কা শরীফ যাচ্ছে, তারপরের দিন প্রধানমন্ত্রীর সাথে তার দেখা, তারপরের দিন মার্কিন রাষ্ট্রদূতের সাথে দেখা, তারপরের দিন ইউরোপীয় রাষ্ট্রদূতের সাথে দেখা, এই কাজগুলো করছে। কিন্তু একটু খোঁজ দিলে পিছনে গিয়ে দেখবেন যে আগের যে অভ্যাসগুলো বললাম প্রত্যেকটা অভ্যাস তাদের এই জীবনে মানে যাকে বলা হয় মানে
জীবনের একটা অলংকার হয়ে গেছে। তো এই যে ডিপ স্টেটের, মার্কিন ডিপ স্টেটের যারা এজেন্ট, এরাই আবার বিভিন্ন গোয়েন্দা সংস্থার এজেন্ট হয়, সেটা মোসাদ, সিআইএ, মানে MI5 ব্রিটেনের, এমনকি সেই রুশদের, এমনকি বাংলাদেশের যে গোয়েন্দাগুলো আছে DGFI, NSI, পুলিশের সোর্স, ডিবি, এসবি, এদেরও এজেন্টেরা কিন্তু হয়ে যায়। যেখানে লোভ আছে সেখানে তারা এই কাজগুলো করে, এবং সব সারা দুনিয়ার যে গোয়েন্দা সংস্থাগুলো যাদেরকে রিক্রুট করে তাদের এই নর্মাল যাকে ক্যাটাগরিগুলো থাকতে হয়। ফলে বুঝতে পারেন যে এই সকল ডিপ স্টেটের যারা এজেন্ট, গোয়েন্দাদের যারা এজেন্ট হয়, তাদের দ্বারা আজ পর্যন্ত কোনো ভালো কাজ হয়নি। শুধুমাত্র একটি কাজ এই পৃথিবীতে গোয়েন্দা দ্বারা হয়েছে, সেটা হলো লরেন্স অফ অ্যারাবিয়া। সেই লরেন্স অফ অ্যারাবিয়া, সেই বিখ্যাত ব্রিটিশ গোয়েন্দা, এই একটা মাত্র কাজ মানে সারা পৃথিবী রিমেম্বার করে যে একটা গোয়েন্দা দিয়ে একটা সাম্রাজ্য শেষ করে দেওয়া যায়, অটোম্যান সাম্রাজ্যকে শেষ করে দিয়েছে এই একজন গোয়েন্দা। এর বাইরে সাধারণত মানে গোয়েন্দারা যাদেরকে এজেন্ট নিয়োগ করে, মানে গোয়েন্দা হলো কি, যেমন ওই যে লরেন্স অফ অ্যারাবিয়া, সে পারফেক্ট গোয়েন্দা, কিন্তু তার সম্পর্কে কিন্তু আপনি এই যে প্রফেশনাল, তার সম্পর্কে আমার ওই কথাগুলো হবে না, কিন্তু সে যাদেরকে ওই আরবদের গোত্রপ্রধান, অটোম্যান সাম্রাজ্যের যে সকল জেনারেল, যে সকল ইহুদি নেতা, যে সকল খ্রিস্টান নেতা, যে সকল মুসলিম নেতাদেরকে আরবে সে রিক্রুট করেছিল, প্রত্যেকটা লোকের চরিত্র এই যে আমি যেভাবে বললাম ঠিক ওই চরিত্র অনুযায়ী গোয়েন্দাদের এজেন্ট হয়েছিল তারা, এবং এভাবে সে নিয়োগ করেছিল। বাংলাদেশে একই অবস্থা। তো যাই হোক, দুর্ভাগ্য হলো যে এদের দ্বারা রেজিম চেঞ্জ করা যায়, এদের দ্বারা অনার সৃষ্টি তৈরি করা যায়, এদের দ্বারা নুইসেন্স তৈরি করা যায়, কিন্তু এদের দ্বারা রাষ্ট্র ক্ষমতা চালানো যায় না। দুর্ভাগ্য হলো যে বাংলাদেশের রেজিম চেঞ্জের পরে এই সকল দুর্বৃত্ত সরাসরি রাষ্ট্র ক্ষমতার সঙ্গে জড়িত হয়ে গেছে, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে, ইনফ্লুয়েন্সার হিসেবে। তো যারা এক বোতল, এক গ্লাস, এক পেগ মদ খেলে সবকিছু করতে পারে, সেই লোকগুলো এই পর্যায়ে চলে আসছে রাষ্ট্র ক্ষমতায়। ফলে কি হলো, সেই রাষ্ট্র ক্ষমতাটা গত 2 বছরে একদম চলেনি। আর এদের কারণেই, এদের একটা বিরাট অংশের কারণেই শেখ হাসিনা তার শেষের 2 বছরে একের পর এক মারাত্মক ভুল করে গেছে। এরা একেবারে শেখ হাসিনার বেডরুমে পর্যন্ত ঢুকে যেত, এই ডিপ স্টেটের যারা লোকজন ছিল। আবার সেই ডিপ স্টেটের লোকজনের কারণে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস ফেল করলেন, নতুন সরকার আসলো, সবাই আশা করলো, কিন্তু এই নতুন সরকারের মধ্যে দেখা গেল যে ডিপ স্টেটের নতুন এজেন্ট আসছে। তাহলে পুরনো এজেন্ট যারা আছে তারা তো বসে নেই, তারা আবার নতুন করে অর্গানাইজ করছে, এবং সরকারকে যদি তারা ব্যর্থ প্রমাণ করতে পারে, তাহলে ওই যে আমেরিকার যে ডলার, পাউন্ড, এটা তাদের কাছে আসবে। এই জন্য তারা আবার নতুন করে নড়াচড়া শুরু করেছে, এবং এদের সংখ্যা আগেই বললাম যে প্রায় 10 জন। এই 10 জন নানা রকম কথা বলে, নানা রকম কর্ম করে, সরকারের ভিতরে থেকে অথবা সরকারের বাইরে থেকে সরকারকে বিভ্রান্ত করছে, এবং সরকারের অনেক কর্তা ব্যক্তি এদের দ্বারা সরাসরি ইনফ্লুয়েন্সড হচ্ছেন, যার ফলে এই গত 2 মাসে অনেক ভালো ভালো সদিচ্ছা, সরকারের সদিচ্ছা, সেগুলো আলোর মুখ দেখেনি। আর অনেকগুলো সমস্যা যেগুলো হওয়ার কথা নয়, সেই সমস্যাগুলো আবার নতুন করে দানা বেঁধেছে। রাজনীতির মাঠ উত্তপ্ত হয়ে পড়েছে, এবং রাজনীতির অঙ্গন থেকে যে সকল অশনির সংকেত আসছে, এটি সরকারের জন্য ভালো নয়। ফলে কি হলো, ওই যে পুরনো যারা ডিপ স্টেটের এজেন্ট, যে 10 জনের কথা আমি বলছি, শীর্ষ 10 জন যাদেরকে গোয়েন্দারা নজরদারিতে রাখা হয়েছে, তাদের ব্যাপারে যদি সরকার কঠোর না হয়, তাহলে প্রথম ঝড়টা আসবে ব্যাংকিং সেক্টরে, এবং ইসলামী ব্যাংক দিয়ে সেটা শুরু হবে। দ্বিতীয় ঝড় যেটি আসবে, সেটি আসবে সরকারি যে ব্যাংকগুলো রয়েছে আর্থিক খাতে। তৃতীয় যে ঝড়টি আসবে,
সেটি হলো সারা দেশে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটিয়ে মব সৃষ্টি করে পুলিশের মনোবল আবার ভেঙে দেওয়া হবে। আজকে এই ভিডিওটি যখন করছি তখন দেখলাম যে একটা সিলেটের একটা থানা আবার আক্রমণ করেছে জনগণ। সেখান থেকে আসামি ছিনিয়ে নেওয়ার জন্য জনগণ থানা ঘেরাও করেছে, গ্রিল ভেঙে সেই থানার ছাদে টিনের ছাদ ভেঙে পাড়িয়ে তারপর থানায় ঢুকে কি করছে, শেষ ফলাফল কি হয়েছে জানি না, কিন্তু ওই দৃশ্য দেখলাম। এই দৃশ্য আগুনের মতো ছড়িয়ে পড়বে এবং থানার যে কর্মকর্তারা রয়েছে তারা কখনো ঝুঁকি নিয়ে এই ধরনের কোনো লোককে ধরবে না। কয়েকদিন আগে বিএনপির এক নেতাকে এরকম এক থানায় ধরেছে, এভাবে মব করে থানা থেকে ছাড়িয়ে নেওয়া হয়েছে। এইরকম ঘটনা একটার পর একটা ঘটিয়ে ফেলা হবে এবং কোন জায়গাতে যে ঘটানো হবে এটা স্বরাষ্ট্রমন্ত্রীও টের পাবেন না, প্রধানমন্ত্রীও টের পাবেন না, স্বরাষ্ট্র সচিব আইজি টের পাবেন না, কিন্তু ঘটনা ঘটে গেছে। আপনাদের কি মনে হয় মাইলস্টোনের ঘটনা নেহাইতে একটা দুর্ঘটনা? আপনার কি মনে হয় যে এই যে হামের টিকা নিয়ে যাওয়া হচ্ছে এটি একেবারে সাধারণ একটা ঘটনা? ইউনূস সরকার মানে ইউনূস সাহেব তো একেবারে বেকুব লোক নন। এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়কে এত হালকা করে নেওয়ার মতো শিশুও তিনি নন, অথচ তাকে দিয়ে এই কাজটি করানো হয়েছে। করিয়ে এখন এই ভদ্রলোকের জীবন কিভাবে হারাম বানিয়ে দেওয়া হয়েছে। জেনারেল ইকবাল করিম ভূঁইয়া থেকে শুরু করে জেনারেল মাসুদউদ্দিন থেকে শুরু করে ১-১১ যারা কুশীলব, কারা বেগম জিয়ার বাড়ি ভেঙেছে, কারা জিয়া মানে তারেক রহমান সাহেবকে দোতলা থেকে ফেলে দিয়েছে, কারা তাকে পিটিয়েছে, কারা তাকে কি করেছে, এই সব জিনিসগুলো এই যে ঘাটাঘাটি হচ্ছে এগুলো ডিপ স্টেটের খেলা। ডিপ স্টেটের এই খেলায় শেষ পর্যন্ত কারা জিতে বলতে পারবো না, কিন্তু আমরা যারা সাধারণ আমজনতা আমরা যে ঠকে যাচ্ছি, আমরা যে সর্বহারা হয়ে যাচ্ছি, এটা প্রায় নিশ্চিত। মহান আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।